পশ্চিমবঙ্গের শাসন আর রাজনীতি, এটা যেন একটা চিরস্থায়ী সংঘাতের গল্প। চলুন আজ আমরা এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। দেখব কিভাবে এখানকার প্রতিষ্ঠানগুলোই একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছে আর কেন কেন গণতন্ত্রের সেই মূল ভিত্তিগুলোই বারবার কেঁপে উঠছে। সময়টা 13 ফেব্রুয়ারি 2019, জায়গা কলকাতা। শহরটা তখন একটা নাটকীয় সন্ধ্যার জন্য তৈরি হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মানে সিবিআই এর একটা টিম খুব দ্রুত এগিয়ে যাচ্ছে শহরের পুলিশ কমিশনারের বাড়ির দিকে। উদ্দেশ্য একটাই, একটা হাই প্রোফাইল কেসে তাকে জেরা করা। কিন্তু সেদিন রাতে যা ঘটল তা ভারতের যুক্তরাষ্ট্রীয় ইতিহাসে সত্যি বলতে প্রায় অকল্পনীয় একটা ঘটনা। আর যা ঘটল তা অবিশ্বাস্য রকমের দ্রুত। ঠিক সন্ধ্যা 7টায় সিবিআই টিম পৌঁছালো আর মাত্র 15 মিনিটের মধ্যেই কলকাতা পুলিশ তাদের পথ আটকে দিল। তারপর রাত 8টা বাজার আগেই কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদেরই তাদেরকেই স্থানীয় থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখা হলো। আর ঠিক 1 ঘণ্টা পর রাত 9টায় রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে সংবিধান বাঁচাও বলে ধর্নায় বসে পড়লেন। ভাবুন তো একবার, একটা রাজ্যের পুলিশ একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আটক করছে। ভারতীয় ফেডারেল সিস্টেমে এমন দৃশ্য প্রায় ভাবাই যায় না। অবশ্যই রাজ্য সরকারেরও একটা পাল্টা বক্তব্য ছিল, আর সেটা ছিল বেশ জোরালো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় এটা ছিল বাংলায় একটা সাংবিধানিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা। মানে তাদের দিক থেকে দেখলে সিবিআই এর এই পদক্ষেপটা আসলে কোনো তদন্ত ছিল না, বরং ছিল একটা রাজনৈতিক ষড়যন্ত্র। কিন্তু প্রশ্নটা হলো, পরিস্থিতি এতটা গড়ালো কি করে? একটা কেন্দ্রীয় সংস্থাকে রাজ্য পুলিশ আটকে দিল। এটা সম্ভব হলো কিভাবে? এই যে এত বড় একটা সংঘাত, এর পেছনে আসল কারণটা কি? এর উত্তরটা পেতে হলে আমাদের কিন্তু একটু পেছনের ঘটনাগুলো দেখতে হবে। আসলে এই সংঘাতের শিকড়টা লুকিয়ে আছে রাজ্যের অন্যতম বড় একটা দুর্নীতি কেলেঙ্কারির মধ্যে। সিবিআই হঠাৎ কেন কলকাতায় এসেছিল, সেই প্রশ্নের উত্তরটাই হল চিট ফান্ড কেলেঙ্কারি। আচ্ছা, এই চিট ফান্ড স্কিম জিনিসটা কি? খুব সহজ করে বললে এটা এক ধরনের পঞ্জি স্কিম। মানে নতুন ইনভেস্টরদের টাকা নিয়ে পুরনো ইনভেস্টরদের লাভ দেওয়া হয়, আর এতেই হাজার হাজার সাধারণ মানুষ তাদের সারা জীবনের জমানো টাকা রেখেছিলেন। কিন্তু সমস্যাটা হয় তখনই যখন এই স্কিমগুলো হুড়মুড় করে ভেঙে পড়ে, আর তার সাথে ভেঙে চুরমার হয়ে যায় লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এই তদন্ত কিন্তু রাজ্য সরকার শুরু করেনি। সালটা ছিল 2014, যখন ভারতের সুপ্রিম কোর্ট নিজে সারদা রোজ ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারির তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দেয়। কোর্টের বক্তব্য ছিল খুব স্পষ্ট, যেহেতু এই কেলেঙ্কারির জালটা অনেকগুলো রাজ্যে ছড়িয়ে পড়েছে, তাই একটা নিরপেক্ষ তদন্ত হওয়া খুব দরকার। তার মানে সিবিআই কলকাতায় এসেছিল দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশেই। তাহলে বোঝা যাচ্ছে 2019 সালের সেই রাতের ঘটনাটা আসলে হঠাৎ করে ঘটে যাওয়া কিছু নয়। এটা ছিল কেন্দ্র আর রাজ্যের মধ্যে অনেক দিন ধরে চলতে থাকা একটা টানাপোড়েনের সবচেয়ে নাটকীয় মুহূর্ত। আর এই লড়াইটা কিন্তু শুধু সিবিআই তদন্ত নিয়েই ছিল না। একটা উদাহরণ দিই, সীমান্তরক্ষী বাহিনী মানে বিএসএফের কাজের এলাকা নিয়ে যে বিতর্ক, সেটার কথাই ধরুন। কেন্দ্রের যুক্তি হল দেশের নিরাপত্তার জন্য আর সীমান্ত অপরাধ দমনের জন্য বিএসএফের কাজের এলাকা 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করাটা খুব জরুরি। কিন্তু রাজ্য সরকার বলছে না, এটা রাজ্যের আইন শৃঙ্খলার অধিকারের সরাসরি হস্তক্ষেপ, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর একটা আক্রমণ। ঠিক একই রকম তীব্র সংঘাত আমরা দেখেছি নাগরিকত্ব আইন নিয়েও। কেন্দ্রের বক্তব্য প্রতিবেশী দেশ থেকে আসা ধর্মীয়ভাবে নির্যাতিত সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে সিএএ দরকার। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার সিএএ, এনআরসি আর এনপিআরকে বলছে মানবতা বিরোধী। তাদের মতে এগুলো বৈষম্যমূলক আর নাগরিকদের অধিকার কেড়ে নেওয়ার একটা হাতিয়ার, তাই তারা এর ঘোর বিরোধী। এখন আসল প্রশ্নটা হল, এই যে এত বড় বড় রাজনৈতিক লড়াই, কেন্দ্র আর রাজ্যের মধ্যে এই যে সংঘাত, এগুলো যখন রাজ্যের একেবারে ভেতরের স্থানীয় সমস্যাগুলোর সাথে মিলেমিশে একাকার হয়ে যায়, তখন কি হয়? সাধারণ মানুষের জীবনে এর প্রভাবটা ঠিক কিভাবে পড়ে? আর তার ফলেই রাজ্যে তৈরি হয়েছে 3টে বড় সংকট, আর 3টেই একে অপরের সাথে জুড়ে আছে। 1, লাগাতার রাজনৈতিক হিংসা,
2 একের পর এক দুর্নীতির অভিযোগ, আর 3 গভীর সাম্প্রদায়িক মেরুকরণ। সবচেয়ে ভয়ের ব্যাপার হল এই 3টে সমস্যা যেন একে অপরকে আরও বাড়িয়ে তোলে। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের ছবিটা একটু দেখি। মোট যত আসন ছিল তার প্রায় 34%, মানে ভাবুন 20,000-এরও বেশি আসনে কোনো ইলেকশনই হয়নি। সিটগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নেওয়া হয়েছিল। অভিযোগটা কি ছিল? অভিযোগ ছিল বিরোধী প্রার্থীদের মনোনয়নই জমা দিতে দেওয়া হয়নি। শুধু এই একটা তথ্যই কিন্তু রাজ্যের রাজনৈতিক হিংসার ছবিটা স্পষ্ট করে দেয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্টকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছিল। আর সুপ্রিম কোর্ট খুব কড়া ভাষায় বলেছিল, নির্বাচন করানো মানে হিংসার লাইসেন্স দেওয়া নয়। দেশের সর্বোচ্চ আদালতের এই মন্তব্যটাই বুঝিয়ে দেয় রাজ্যের গণতান্ত্রিক প্রক্রিয়াটা ঠিক কতটা গভীর সংকটের মধ্যে ছিল। রাজনৈতিক হিংসার সাথে সাথে সাম্প্রদায়িক উত্তেজনাও কিন্তু বারবার মাথাচাড়া দিয়ে উঠেছে। কালিয়াচক, ধুলাগড়, বাদুরিয়া, বসিরহাট বা বিভিন্ন জেলায় রামনবমীর মিছিলকে ঘিরে যে সংঘর্ষের ঘটনাগুলো ঘটেছে, সেগুলো রাজ্যের সামাজিক সম্প্রীতির বাঁধনটা যে কতটা দুর্বল হয়ে পড়েছে সেটাই দেখিয়ে দেয়। আর দুর্নীতি, এর জাল তো ছড়িয়ে পড়েছে একেবারে গভীরে। শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, এমনকি রেশন বন্টন নিয়েও দুর্নীতি। মানে একের পর এক কেলেঙ্কারিতে রাজনীতিবিদ, আমলা, পুলিশ আর অপরাধী চক্রের একটা অশুভ আঁতাতের অভিযোগ উঠেছে। তদন্তকারী সংস্থাগুলো যা বলছে তা আরও ভয়ঙ্কর। তাদের মতে এই সব বেআইনি কাজ থেকে যে কোটি কোটি টাকা আসে, সেটা হাওয়ালার মাধ্যমে পাচার হয়, আর সেই টাকাটাই ব্যবহার করা হয় স্থানীয় রাজনৈতিক নেটওয়ার্ককে আরও মজবুত করতে। অভিযোগটা হলো এই কালো টাকাই রাজনৈতিক হিংসার চাকাটাকে সচল রাখে। মানে দুর্নীতি আর হিংসা দুটো যেন একে অপরের হাত ধরে চলে। তো এই যে পুরো পরিস্থিতিটা, এর নিরিখে রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে জাতীয় স্তরের সংস্থাগুলো কি বলছে, তাদের পর্যবেক্ষণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্য জুড়ে ব্যাপক হিংসার অভিযোগ ওঠে। তখন কলকাতা হাইকোর্ট এর তদন্তের দায়িত্ব দেয় জাতীয় মানবাধিকার কমিশন বা NHRC-কে। আর তাদের রিপোর্টটা ছিল বলা যেতে পারে প্রায় একটা বিস্ফোরণের মতো। NHRC তাদের রিপোর্টে কি বলেছিল জানেন? তারা বলেছিল রাজ্যে আইনের শাসন বা রুল অফ ল চলছে না, চলছে শাসকের আইন বা ল অফ দ্য রুলার। রিপোর্টে আরও বলা হয়, হিংসার শিকার মানুষদের প্রতি রাজ্য সরকার ভয়াবহ উদাসীনতা দেখিয়েছে। আর একটা ক্ষতিকর রাজনৈতিক আমলাতান্ত্রিক অপরাধী যোগসাজশের প্রমাণ পাওয়ার কথাও বলা হয়। শেষ পর্যন্ত কমিশন গুরুত্বপূর্ণ অপরাধগুলোর তদন্তভার CBI-কে দেওয়ার সুপারিশ করে। তাহলে সব মিলিয়ে যে ছবিটা উঠে আসছে তা কিন্তু খুবই উদ্বেগের। আর এটা আমাদের সবার সামনে একটা খুব বড় প্রশ্ন তুলে ধরে। যখন যে প্রতিষ্ঠানগুলোর ওপর আমাদের রক্ষা করার দায়িত্ব, তারাই একে অপরের বিরুদ্ধে লড়তে থাকে, আর আইনের শাসনই যখন প্রশ্নের মুখে পড়ে, তখন গণতন্ত্রকে টিকিয়ে রাখার দায়িত্বটা আসলে কার?